আমরা মেয়েরা কোথাও ঘুরতে বা বেড়াতে গেলেও শান্তি নেই, মনটা পড়ে থাকে নিজের সংসারের দিকেই। আর এই সংসারের মায়াজালে যে একবার আটকে পড়েছে সে কিন্তু আর কখনোই বের হতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবার বাড়ি থেকে ঈদের পরে বাসায় ফিরে বাসার যে কী একটা অবস্থা দেখেছি তা আর বলে বোঝানোর মতো না। মানে কোথাও বেড়াতে গেলেও যখন বাসায় আসি তখন মনে হয় যে কেন বেড়াতে গেলাম, বাসায় থাকাই দরকার ছিল। কারণ ঘরের কাজ করতে করতেই তখন নিজের অবস্থা বেহাল হয়ে যায়। তো কাঁচা আম এখন কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো বাড়ি থেকে আম পাঠিয়েছিল, এখানে কিছু কাঁচা আম ছিল। তো ভাবলাম এবার যেহেতু আচার অনেক বেশি একটা দেয়া হয়নি, একটুখানি আচার তৈরি করে নিব। তাই আচারটাকে বানানোর জন্য আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি, যেহেতু বারান্দা দিয়ে রোদ আসে তাই হচ্ছে একটু শুকিয়ে আচারটা করে নিব। আর এদিক থেকে ঘর বাড়ি এমন ধুলা পড়ে গিয়েছে, আমি কিন্তু বেশি দিন না, মাত্র 7-8 দিনের জন্যই বাসায় গিয়েছিলাম। এর মধ্যেই বাসার কিন্তু এই অবস্থা হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফার্নিচারের উপরে প্রচুর পরিমাণে ধুলা জমে আছে। তো আমি বিছানার চাদরগুলোও একটু চেঞ্জ করে দিচ্ছি আর ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। যদিও আরহামের বাবা কিন্তু কয়েকদিন বাসায় ছিল, তো আরহামের বাবা বাসায় থাকলেও কিন্তু ঘর খুব একটা নোংরা করে না। আছে না অনেক পুরুষ মানুষ বাসায় থাকলে ঘর নোংরা করে রাখে। আমি যদি ওকে রেখে কোথাও বেড়াতে যাই, এসে দেখি ও সব কিছু সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। কিন্তু অন্যান্য জিনিস পরিষ্কার করে রাখলে কি হবে, এই আমার যে ফার্নিচারগুলো আছে এইগুলো কিন্তু অনেক বেশি ধুলা জমে যায়, এমনকি ঘর দুয়ারগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর ইদানিং কয়েকদিন ধরে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, খুব একটা রোদের দেখা নেই। তো এই ভিডিওটা যখন করছিলাম তখন হচ্ছে একটু রোদ ছিল, তাই হচ্ছে আমগুলো আমি শুকাতে দিয়েছি। তো এটা হচ্ছে আরহামের বাবার যে কাজ করে ওই রুমটাতে যে বুকশেলফটা আছে, দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে ধুলা জমে। আর কালো ফার্নিচার যেগুলো আছে, কালো কালারের এই ফার্নিচারগুলো কিন্তু ধুলা জমলে অনেক বেশি খারাপ দেখা যায়। আর এগুলো না প্রায় রেগুলারই পরিষ্কার করা লাগে। তো রেগুলার যেহেতু এখন করতে পারি না, আমি দেখা যায় 3-4 দিন পর পর একটু হালকা পাতলা করে মুছে নেই, আর মাসে 1বার কি 2বার ডিপ ক্লিন করে নিই। তো দেখুন বইগুলো একটু সরিয়ে সরিয়ে মোছার দরকার ছিল, তো আমি মোটামুটি কয়েকটা শেলফের বইগুলো সরিয়ে মুছেছি, সবগুলো সরাতে পারিনি। তো একটা সময় ছিল আমি 3 গোয়েন্দার বই অনেক বেশি পড়তাম, তো এর জন্য আমার কাছে অনেক 3 গোয়েন্দার বইয়ের কালেকশন ছিল। তো এখন খুব একটা নেই। তো আজকে এই বইগুলো দেখে খুব মনে পড়ছে যে সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। আগে যখন আমি একটা বই পড়তাম, বইটা শেষ না হওয়া পর্যন্ত বিছানা থেকে উঠতাম না। আর এখন একটা বই পড়তে গেলে একটা পৃষ্ঠাই পুরোপুরি পড়তে পারি না, এমন অবস্থা হয়ে গিয়েছে। আসলে দিন দিন আমরা সবাই এতটা ব্যস্ত হয়ে পড়ি, নিজেদের শখের কাজগুলোকে, নিজেদের ভালোবাসার কাজগুলোকে তেমন কিন্তু একটা সময় দিতে পারি না। আর যেহেতু ছোট বেবি আছে, ছোট বেবি থাকলে সবাই জানে কতটা ব্যস্ত থাকতে হয় একটা মাকে। যারা আছেন আমার মতন অবস্থা তারাই বলতে পারবেন। তো আমি শেলফটাকে একটু গুছিয়ে নিয়েছি সিম্পলভাবেই। তো এই গাছটা যে আড়ং থেকে কিনেছিলাম, গাছটা কিন্তু এখন বেশ অনেকটা বড় হয়েছে, পাতাগুলো অনেক দিক দিয়ে বেড়েছে, দেখতে কিন্তু এখন ভীষণ ভালো লাগে। তো বুকশেলফটা আমি সিম্পলভাবেই সাজিয়ে নিয়েছি। তো এই রুমটাতে কেউ যেহেতু থাকে না, বিছানার চাদরগুলো তেমন একটা নোংরা হয় না, কিন্তু কিছুদিন পর পর একটু চেঞ্জ করে দিতে হয়, তা না হলে একটু ধুলা জমে যায়। রেগুলার আমি ঝাড়া দিই, কিন্তু যেহেতু শোয়া হয় না কেমন যেন হয়ে যায় চাদরগুলো। তো এখানে হচ্ছে আমি আরেকটা আমের আচার না, ঠিক আম সংরক্ষণ করব কাঁচা আম, এর জন্য হচ্ছে আমি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটাকে একটু টুথপিক দিয়ে আমি হচ্ছে ছিদ্র করে দিচ্ছি, যাতে এর ভিতরে আমি যে মিশ্রণটা তৈরি করব যে সেটা ঢুকে। আসলে আমি কাঁচা আম তো ডিপে সবসময় সংরক্ষণ করি, তো এবার হচ্ছে একটু ভিনেগারেও ডুবিয়ে রাখবো, যে মাঝে মাঝে একটু দেখা যায় টক কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু চাইলেই এটা খাওয়া যায়। আর এই জিনিসটা কিন্তু শুধু কাঁচা আম দিয়ে না, অনেক ধরনের ভেজিটেবল দিয়েও এভাবে ভিনেগারে ডুবিয়ে কিন্তু খাওয়া যায়। এটাও কিন্তু এক ধরনের আচার, এটা খুব সিম্পল, যে কোনো টাইমেই আপনারা তৈরি করতে পারেন। শসা, গাজর, এমনকি অনেকে দেখেছি মূলা দিয়েও এই আচারটা তৈরি করে। আর বড় বড় যে মরিচগুলো পাওয়া যায় সেই মরিচগুলো দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করা যায়।
তা আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এমনকি কাপড় দিয়ে পানিটা মুছে নিয়েছি যাতে আমের গায়ে কোনো পানি লেগে না থাকে। এতে করে কিন্তু পানি থাকলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তা আমি আমের গায়ে এখন হচ্ছে বেশ পরিমাণে লবণ মেখে নিয়েছি। এখন লবণ আর কাঁচা আম আর কাঁচা মরিচগুলো আমি হচ্ছে বয়ামে দিয়ে দিলাম। একদম সুন্দর করে আমি দেখুন বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আর কিচ্ছু না, শুধু আমি ভিনেগার দিয়ে দিব, একদম বয়ামটা ভরে ভিনেগার দিয়ে দিব। এটা হচ্ছে আমি 2 দিন হচ্ছে এমনিতেই বাইরে রাখবো, তারপর হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দিব। 2 দিন পর থেকে আপনারা চাইলে এটা খেতে পারবেন। আম তো এমনিতেই টক, কিন্তু এই ভিনেগারে ডুবানোর ফলে আর লবণটা যখন ভিতরে ঢুকে আমটা খেতে এতটা মজা লাগে। আর ছিলকা সহই আমটা কিন্তু অনেক মজাভাবে খাওয়া যায়। আমি তো আমার ছোটো বোন হচ্ছে এটা বানিয়ে আমাকে বলেছে যে আপু এবার তুমি এটা দিও, এটা অনেক মজার। তা আমিও করেছি, এর জন্য খেয়ে দেখলাম যে আসলেই অনেক মজা লাগে খেতে এটা। তো ঈদের পরে কিন্তু মাংস খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি হচ্ছে মাংস খুব একটা বেশি খেতে পারি না, মানে মাংস থাকে কিন্তু সাথে আমার অন্যান্য সবজি বা মাছ এগুলো থাকতে হবে, তা না হলে শুধু মাংস দিয়ে খেতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু সরিষা ইলিশ রান্না করবো, একদম পাতলা ঝোল করে। একটু পাতলা ঝোল খেতে ইচ্ছা করছে, মাংস দিয়ে ভাত খেতে আর ভালো লাগছে না। তো আজকে সরিষা দিয়েই কিন্তু ইলিশ মাছটা রান্না করব। আর সরিষা ইলিশের রেসিপি কিন্তু আমি আগে অনেকবারই শেয়ার করেছি, তো আজকেও আবার একটু দেখিয়ে দিব। আমি কিন্তু খুব ইজি ওয়েতে সরিষা ইলিশ রান্না করি। আমি অনেকভাবেই রান্না করি, কিন্তু আমার কাছে এই সরিষা ইলিশটা খেতেই বেশি ভালো লাগে। একদম কোনো পেঁয়াজ আদা রসুন ছাড়া এই সরিষা ইলিশটা রান্না করা হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কারণ এই সরিষা ইলিশটা রান্না করলে কি ইলিশের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা বা সুন্দরভাবে পাওয়া যায়। পেঁয়াজ আদা রসুন দিলে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যায় না। আমি পেঁয়াজ দিয়েও করি একটা সরিষা ইলিশ, কিন্তু বেশিরভাগ দেখা যায় আমি এটাই করি। তা আমি প্রথমেই হচ্ছে সরিষা আর কাঁচামরিচ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচটা যদি সরিষার সাথে দেওয়া হয় সরিষার তিতো ভাবটা আর থাকে না। আর আমি 2 রকমের সরিষাই নিয়েছি। এখন হচ্ছে আমি সয়াবিন তেল আর সরিষার তেল একসাথে দিয়েছি। তারপরে হচ্ছে গরম তেলে আমি হচ্ছে একটু কালো জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে মাছটা যে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ কয়েক সেকেন্ড হচ্ছে একটু রাখবো, তারপরে হচ্ছে আমি সরিষাটা দিয়ে দিব। আর এদিক থেকে হচ্ছে একটু পটল ভেজে নিব, পটল আর আলু একসাথে ভাজা করব। ভেবেছিলাম যে আলু ভাজা করে তারপরে ভর্তা করব, তো সেই সময়টা আর হয়নি। তো ভাবলাম যে থাক, পটল যেহেতু ভাজছি আলুগুলো ভেজেই এমনিতেই খেয়ে নিব। অনেক ভালো লেগেছে খেতে। আর আজকের খাবারটা খেয়ে না অনেক তৃপ্তি পেয়েছি, মানে অনেক দিন মাংস ভাত খেয়ে কিন্তু যতই হোক মজাদার খাবার হোক সেই তৃপ্তিটা কিন্তু আসে না যেটা মাছ ভাতে আছে। আমি এই যে এখন সরিষাটা হচ্ছে দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু গুলে। তারপরে হচ্ছে এখানে আমি একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করব, আর কিচ্ছু না। জাস্ট এই পানিটা ফুটে উঠলে ভালো করে আর মাছগুলো একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে একটু পরিমাণে হালকা চিনি দিয়ে দিবেন, এতে করে হচ্ছে সরিষার যে তিতো ভাবটা একটু কমে যাবে, সরিষার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে হচ্ছে মাছটা রান্না করে নিব। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না। তো রান্নাটা হয়ে গিয়েছে, যেহেতু বলেছি আজকে পাতলা ঝোল, একদম পাতলা ঝোলই রেখেছি। হ্যাঁ একদম। আর আমার বাবা বলছিল একদম টলটলে পানি হয়ে গিয়েছে। আমি বললাম যে এটা দিয়ে আজকে খেয়ে দেখো, একটু সাথে লেবু নিবে কাঁচামরিচ নিবে, খেতে কতটা মজা লাগবে। আসলেই অনেক তৃপ্তি নিয়ে দুজনে পেট ভরে ভাত খেয়েছি। আর ভাজিটাও করার কারণে ভাজিটাও অনেক বেশি ভালো লেগেছে, পটল আর আলু ভাজি অনেক বেশি মজা হয়েছিল। তো ঈদের পরে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি, ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর আমার আরহাম সোনাটাও কয়েকদিন আগে অনেক বেশি অসুস্থ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আরহাম অসুস্থ হওয়ার পরে। আসলে সন্তান যদি অসুস্থ থাকে বাবা মায়ের মনের অবস্থা কি হয় সেটা এখন বুঝতে পারি। তা আলহামদুলিল্লাহ এখন আরহাম সুস্থ আছে। আপনারা দোয়া করবেন আরহাম যাতে পুরোপুরি সুস্থ হয়ে আবার আগের মতন সেই চঞ্চলতা ফিরে আসে ওর মধ্যে। এখন একটু মানে দুর্বল হয়ে গিয়েছে, তো তেমন একটা করছে না। তো এটা হচ্ছে অসুস্থ হওয়ার আগের ভিডিও। হ্যাঁ, তো আমরা আরহামকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম, তো ভাবলাম যে একটু ঘুরে আসি, ওর ভালো লাগবে। আর ঈদের পরপর কিন্তু রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল, তাই হচ্ছে ওকে নিয়ে বাইরে রিক্সায় ঘুরতে বের হয়েছিলাম। আর ও রিক্সায় ঘুরতে না খুব বেশি পছন্দ করে।
তো এখানে হচ্ছে আমরা একটু নার্সারিতে এসেছি, ভাবলাম যে একটু নার্সারিতে দেখি। আর এই মাটির দোকানে এসেছিলাম, একটা জিনিস প্রয়োজন ছিল কিন্তু সেটা পাইনি আর নিতে পারিনি। আর এখন না এই মাটির জিনিসগুলো না এখানে অনেক বেশি দাম বেড়ে গিয়েছে, কিছু নেওয়া সম্ভব হয় না। আর বৃষ্টি হয়েছিল, এর জন্য না নার্সারির গাছগুলো এত সুন্দর হয়ে গিয়েছে, একদম সবুজ মনে হচ্ছে, আরও বেশি সবুজ হয়ে উঠেছে। আর সবুজের মাঝখানে মাঝখানে একটু রঙিন ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। তো দেখছিলাম যে কি গাছ নেওয়া যায়, ভেবেছিলাম তো আমি ফুল গাছ নিবই না, কিন্তু ফুল গাছ দেখলে না আর মানে নজর ফেরাতে পারি না, মনে হয় যে একটু ফুল গাছ না নিলে বারান্দার সৌন্দর্য মানে বৃদ্ধি পায় না। তো আমি হচ্ছে জবা ফুল নিয়েছি, আর হচ্ছে অলকানন্দা নিয়েছি, আর হচ্ছে একটা টগর নিয়েছি, আর টুকটাক কিছু ছোট ছোট গাছ নিয়েছি। এখন না বাইরে গেলি, এই গাছের দোকানে গেলি গাছ কিনতে খুব ইচ্ছে করে। অনেক দিন কিন্তু আমার বারান্দাটা গাছ ছাড়া ছিল, তো এখন কিন্তু অনেকটাই গাছ লাগানো হয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে দেখুন, এটা হচ্ছে চায়না টগর। আসলে না টগর ফুল আমি নাম জানতাম, কিন্তু টগর ফুল কোনটা সেটা চিনতাম না। তো এখন চিনেছি যে এটা আসলে টগর ফুল বলা হয়। তো এখন দেখলাম। আর এই যে এটা হচ্ছে অলকানন্দা। অলকানন্দা এটাও বললো যে চাইনিজ অলকানন্দা, মানে আমাদের দেশি না। কিন্তু না গাছটা আমার মনে হচ্ছে কি তেমন একটা ভালো দেয়নি, মানে ইদানিং দেখছি যে ফুল তেমন একটা ফুটছে না। জবাটা এত সুন্দর, কালারটা একদম গোলাপি আর সাদা শেডের মধ্যে, অনেক সুন্দর হয়েছে কালারটা, আমার কাছে ভালো লেগেছে। তো জবা আনার পরেই কিন্তু এটা হচ্ছে মানে পরদিনই একটা ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।